কথাতেই আছে ইম্পার্শিয়ালিটি ইজ দ্য সোল অফ দ্য জুডিশিয়ারি, মানে নিরপেক্ষতাই হলো বিচার ব্যবস্থা বা বিচার বিভাগের আত্মা। সামগ্রিক অর্থে কথাটা ভীষণ রকমের সত্যি, তা নিয়ে বোধহয় আমাদের কারোর কোনো দ্বিমত নেই। আর তা নিয়ে আমাদের প্রত্যেকের রাজনৈতিক দলমত নির্বিশেষে কারোর মধ্যে হয়তো কোনো দ্বিমত থাকার কথাও না। আমরা কিশোর ক্যাফের একাধিক পর্বে দেশের একাধিক ধুরন্ধর, একই সঙ্গে দুর্দান্ত সাহসিনী সেই সব মহিলা আইপিএসের বাস্তব জীবনের রোমাঞ্চকর সত্যি আপনাদের সামনে এর আগে তুলে ধরেছি এবং আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি। আশা করি আজকের ভিডিওটি তার থেকে বঞ্চিত হবে না, কারণ আজকের ভিডিওটি যে বা যাকে নিয়ে তিনি আর কেউ নন, এ বাংলারই এক দামাল কন্যা সন্তান, যিনি বাস্তবিকই দলমতের ওপরে ঊর্ধ্বে উঠে শুধুমাত্র জাস্টিসের জন্যই যেন নিজের ওই বহু সম্মানীয় খাঁকি উড্ডিতে একটা শপথ নিয়েছিলেন। তার জীবনের পরতে মিশে থাকা এক একটা রোমাঞ্চকর ঘটনার সূত্র ধরে ভিডিওয়ে যাবার আগে প্রত্যেকবারের মতো বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা। সালটা 2009 থেকে 10-এর মধ্যে। বাংলার রাজনীতিতে পালা বদলের কিছু আগের কথা। বেসরকারি সংস্থা রোজ ভ্যালির আর্থিক দুর্নীতি সংক্রান্ত কিছু বিষয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ে সে সময় কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনারের কাছে। কিন্তু কে তিনি? তাকে দেখে এক ঝলকে তার ক্ষিপ্রতা টের পাওয়া সত্যিই মুশকিল। তথাকথিত পুলিশি অ্যাগ্রেশন সুলভ চেহারার বদলে একজন অতি সাদামাটা অথচ বুদ্ধিদীপ্ত চেহারার বঙ্গনারীর মধ্যে যে অমন চোয়াল শক্ত করা এক লড়াকু সৈনিক লুকিয়ে আছে, তা প্রথমটায় বুঝে ওঠেনি হয়তো কেউই। তিনি 1996 ব্যাচের আইপিএস অফিসার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তৎকালীন গোয়েন্দা প্রধান আইপিএস দময়ন্তী সেন। এবং এই অভিযোগটা পাওয়া মাত্রই তদন্তে নেমে পড়ে দময়ন্তী এবং তদন্ত সম্পূর্ণ করে নিজেই চিঠি লেখেন দেশের আর্থিক প্রতারণা নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবিকে। আর তার চিঠিকে গুরুত্ব দিয়েই এরপর সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা জারি করে সেবি। খোঁজ খবর নিয়ে সংস্থাটির ওপরে নিষেধাজ্ঞা জারি করে সেবি। এর ঠিক 2 বছর পার। 2012 সালের ফেব্রুয়ারির এক রাত কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে ঘটে যায় ধর্ষণের মতন এক পৈশাচিক ঘটনা। কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চূড়ান্ত অত্যাচারের শিকার হন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা সুজেট জর্ডন। ঘটনার আকস্মিকতায় যখন গোটা শহর ছাড়িয়ে রাজ্য যখন স্তব্ধ, ঠিক তখনই আসরে নামেন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। কিন্তু সেখানেই তাকে বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে হয়, কারণ সেই সময় রাজ্য সরকারের তরফে এই বিষয়টিকে একটি সাজানো ষড়যন্ত্রমূলক ঘটনা হিসেবে মনে করা হয়েছিল। তাদের মনে হয়েছিল হতে পারে এটা সদ্য ক্ষমতায় আসা নতুন সরকার এবং প্রশাসনকে কালিমালিপ্ত করতেই হয়তো এটা কোনো চক্রান্ত হতে পারে। সেটা হয়তো হতেই পারত, কারণ এমনটা হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা কিছু নয়। কিন্তু কোনো ঘটনার তদন্ত না করে সেটা নিয়ে কোনো বিবৃতিটাও যে সম্পূর্ণ মেনে নেওয়া কঠিন, সেটা ভালো মতনই জানতেন গোয়েন্দা প্রধান দময়ন্তী। আর তাই তিনি ঠিক করেন পুঙ্খানুপুঙ্খ তদন্ত না করে তিনি ময়দান ছাড়বেন না এবং সেটাই করেন। তদন্তে তাকে সঙ্গ দিতে এগিয়ে আসেন পুলিশ প্রশাসনের জন্য নিবেদিত প্রাণ তার সহকর্মীরা এবং যুগ্ম কমিশনার সদর জাভেদ সামিম। দ্রুত ঘটনা তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িত 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজ্য সচিবালয়ে ঘটনা সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে তারা রিপোর্ট দেন। আর সেই রিপোর্টের ভিত্তিতেই 2015 সালে আদালতের রায়ে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়। আর এরপরেই জানা যায় বিচার ভবনের এজলাস থেকে যখন বেরোচ্ছেন অন্যতম এক তদন্তকারী অফিসার এবং লালবাজারের উইমেন্স গ্রিভান্স সেলের ওসি গৌরী মুখোপাধ্যায়, তখন তাকে জয়ের আনন্দে যতটাই উজ্জ্বল দেখা গেছিল, একই সঙ্গে জয়ের আনন্দে তাকে ঘিরে এগিয়ে আসা চেনা একাধিক পুলিশকর্মী এবং আইনজীবীদের চোখে মুখেও ছিল এক অভিনব উন্মাদনা। তবে এই জয়ের মূল কারিগর যে দময়ন্তী নিজে, সেটা এক কথায় স্বীকার করে নিয়েছিলেন তার প্রতিটি সহকর্মী। কারণ সেই সময় মাথা ঠান্ডা রেখে দময়ন্তী যদি এই তদন্ত প্রক্রিয়াটিকে এগিয়ে না নিয়ে যেতেন, তাহলে বোধহয় এমনটা সম্ভব নাও হতে পারত। আদালতের এই রায়ের পরে তাকে বাঘিনী হিসেবে সম্বোধন করেছিলেন কে জানেন? ধর্ষণ কাণ্ডে আক্রান্ত খোদ সুজেট জর্ডন।
কিন্তু বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করা দময়ন্তী কিন্তু এই রায়ের পরেও সেভাবে নিজেকে সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসেননি, বরং দূরে রেখেছিলেন যতটা সম্ভব। কিন্তু এর কয়েকদিন পরেই কোনো এক অজ্ঞাত কারণবশত তাকে গোয়েন্দা প্রধানের পদ থেকে বদলি করে দেওয়া হয় অপেক্ষাকৃত খানিকটা কম গুরুত্বপূর্ণ পদে। ব্যারাকপুরের রাজ্য পুলিশের ডিআইজি ট্রেনিং করে পাঠানো হয় তাকে। এর ফলে স্বাভাবিকভাবেই অনেকে ভেবে নেন পার্ক স্ট্রিট কাণ্ডে তার অতি সক্রিয়তার মাসুল হতে পারে এটা। কিন্তু ব্যারাকপুরের ডিআইজি ট্রেনিং পদে তার 1 বছর সময়সীমা অতিক্রম হবার আগেই ঘটে যায় আর এক সমস্যা। পৃথক রাজ্যের দাবিতে পাহাড় যখন ফের উত্তাল হয়, তখন ফের আরেকবার সেই দময়ন্তীর ওপরেই ভরসা করে রাজ্য প্রশাসন। দার্জিলিং রেঞ্জে ডিআইজি করে তাকে পাঠানো হয়, কারণ উদ্ভূত এই পরিস্থিতি থেকে রাজ্য প্রশাসনকে উদ্ধার করতে। নিজের কাজের টার্গেট আর ডেডলাইনে যে কখনোই না করার মানুষ তিনি নন, তা আবারও একবার বুঝিয়ে দিয়েছিলেন পুলিশ কর্তা দময়ন্তী সেন। কিন্তু সমস্যা তখন যেন একটা ছেড়ে আর একটা তৈরি হয়েই চলেছিল। সময়টা 2013 সালের শেষাশেষি হবে। এর মধ্যেই ঘটে যায় উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের 16 বছরের এক কিশোরীর ওপর গণধর্ষণের মতন ভয়াবহ ঘটনা। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে বিচারপতি দীপঙ্কর দত্তের নির্দেশে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জির হলফনামা দাখিলের ভিত্তিতে ফের ওই ঘটনার তদন্তভার গিয়ে পৌঁছয় সেই আইপিএস দময়ন্তী সেনের হাতে। রাজ্য সরকারের পূর্ণ সম্মতিতে তাতে অতি দ্রুত ফিরিয়ে আনা হয়। রাজ্য সরকারের পূর্ণ সম্মতিতে এরপর তাকে দ্রুত ফিরিয়ে আনা হয় সিআইডি ডিআইজি অপারেশন পদে। দময়ন্তীর নেতৃত্বে সিট গঠন করা হয় এবং তার তদন্তের ভিত্তিতে এরপর বারাসাত কোর্টে অভিযুক্তদের 20 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় বিচারক। একটা করে ঘটনা শেষ হতে না হতেই এরপর প্রায় আর একটা ঘটনায় প্রশাসনের ত্রাণকর্তা হিসেবে যেন ডাক পড়ছিল আইপিএস দময়ন্তী সেনের। বঙ্গদেশের এহেন লেডি সিংঘমকেই যে খোদ এবার গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ। 2013 সালের পর ফের যখন প্রায় 7 বছর পরে তাকে কলকাতা পুলিশে ফিরিয়ে আনা হয় কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার হিসেবে, আর ঠিক এমন একটা সময়ই তাকে 2009 সালের রোজ ভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের ব্যাপারে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজের সপক্ষে সদুত্তর দিয়ে মাথা উঁচু করেই বেরিয়েছিলেন দুধে আইপিএস অফিসার দময়ন্তী সেন। অ্যাডিশনাল পুলিশ কমিশনার হিসেবে এরপরেও তার সামনে আসে একাধিক নতুন তদন্তভার, নতুন চ্যালেঞ্জ। হাইকোর্টের নির্দেশে কালিয়াগঞ্জ, মাটিয়া, দেগঙ্গা ধর্ষণকাণ্ডের মতন একাধিক কেসের সিট গঠন করা হয় তারই নেতৃত্বে। কিন্তু বহু চড়াই উদ্রাই, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাওয়া স্বাস্থ্যবোধহয় এত ধকল নিতে নিতে ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। তাই যে কোনো তদন্তে প্রধান মুখ হয়ে ওঠা এবং সিট গঠন করে এক পায়ে সবসময় তৈরি থাকা এমন ডাকাবুকো পুলিশ কর্তাও সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটা কেসের থেকে অব্যাহতি চেয়ে দূরে সরে গেছেন। আর একই সঙ্গে এরম সময় ফের তাকে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার 2 থেকে তাকে ফের রাজ্য পুলিশে বদলি করে দেওয়া হয় এডিজি ট্রেনিং পদে। চাকরির সূত্রে বদলি হয়তো একটা নির্দিষ্ট প্রক্রিয়ারই অংশ, তবু নিজের কর্তব্যে অবিচল, অপ্রিয় সত্যভাষী এই মানুষটি যুদ্ধ জয়ের কৃতিত্ব এবং লড়াই সতীর্থ সহকর্মীদের সাথে সবসময় ভাগ করে নেওয়াতেই তিনি হয়ে উঠেছিলেন একজন আদ্যন্ত টিম ম্যান। আর বিশেষত পুলিশের চাকরিতে মেয়ে হওয়াটা যে দুর্বলতা নয়, সেটা বারবার কিন্তু প্রমাণ করে দিয়েছেন দময়ন্তী। একবার উত্তর কলকাতার বিডন স্ট্রিটের কাছে এক শিশুকে অপহরণের পরে মারধর করে একটা পরিত্যক্ত বাগানে ফেলে দেওয়া হয়েছিল। বাচ্চা মেয়েটিকে উদ্ধারের পরে হাসপাতালে বেশ কদিন শিশুটি বেশ আতঙ্কের মধ্যে ছিল। দময়ন্তী দীর্ঘ সময় হাসপাতালে তার বিছানার পাশে বসে থেকেছেন, বাচ্চাটির সঙ্গে বন্ধুত্ব করেছেন, ভাব জমিয়েছেন। তারপরে বাচ্চাটিকে যে ওই তল্লাটে কুকুরওয়ালা একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল, সেই তথ্যটি তিনি খুঁজে বার করেন, আর ওই ক্লু ধরেই শেষমেশ ফাঁদে ফেলেন অপরাধীকে। গুরুত্বপূর্ণ কোনো অপরাধী ধরা পড়লে নিজে জেরা করে সরাসরি বিষয়টির সঙ্গে যুক্ত হতে তিনি ভালোবাসতেন। অত্যাচারীদের পাশে থেকে একটা ফিরতি লড়াইয়ে শক্তি যোগাতেন দুধে আইপিএস দময়ন্তী। পার্ক স্ট্রিট ইস্যুতে সেদিনও দময়ন্তী সেনের সফল তদন্তের পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে পরিমাণ মানুষ উচ্ছ্বাস দেখিয়েছিলেন, একইভাবে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের মানুষ আরজি করের তরুণ চিকিৎসক হত্যা রহস্যের কিনারায় অনেকেই আইপিএস দময়ন্তী সেনকে দেখতে চেয়েছেন বা চেয়েছিলেন। অনেকে আবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে তাকে এগিয়ে রাখছেন। তবু এত কিছুর পরেও কোথাও নিজে থেকেই একটু একটু করে সরে আসার কারণ কি শুধুই শরীর, নাকি সফল কর্মজীবনের শেষ সন্ধিক্ষণে আসা কিছুটা আক্ষেপ আর অভিমান?
যেটা তারই নিজের সতীর্থদের চোখে আজ থেকে 13 বছর আগে কিছুটা ধরা পড়েছিল, যেদিন একটা সফল তদন্তের পরে নিজের বদলি নিয়ে চলে যেতে হয়েছিল। হ্যাঁ, যেদিন একটা সফল তদন্তের পরে তাকে বদলি নিয়ে চলে যেতে হয়েছিল, সেদিনের বিদায় সম্বর্ধনায় না, তিনি কোনো প্রতিবাদ বা প্রতিরোধ করেননি। শুধু গুরুদেব রবীন্দ্রনাথের সুরে দুকলি আবেগ পৌঁছে দিয়েছিলেন তার সতীর্থদের কাছে একটা গানে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। তখনও বাকি ছিল ওই আক্ষেপ আর অভিমানের কথাটাই, কিন্তু না, সেটা হয়তো সেদিন থেকে আজও উজ্জ্বল থেকে গেছে তার দায়িত্ববোধের ওই পেশাদার মলাটেতেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবার বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটি অত্যন্ত বড় মোটিভেশন। ভালো থাকবেন।